গ্রাফিক্স ডিজাইনিং করে মাসে 2 লক্ষ টাকা আয়। হ্যালো এভরিওয়ান, আমি মিরাজ বলছি দুবাই থেকে। আজকে আপনাদেরকে জানাবো দুবাইতে গ্রাফিক ডিজাইনিং প্রফেশনের সবকিছু। আমাদের সাথে আছে আজকে শ্রীকান্ত, যিনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং দুবাইতে খুবই সফলতার সাথে কাজ করে যাচ্ছে। তার থেকে জানবো তার গ্রাফিক ডিজাইনিং এর এই সম্পূর্ণ জার্নি, চ্যালেঞ্জেস এবং সব ধরনের স্ট্রাগলগুলো। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যদি আপনি দুবাইতে গ্রাফিক ডিজাইনার হিসাবে আপনার কেরিয়ারকে গুছাতে চান। তো আসছি ইন্ট্রোর পর। কারণ আমার কাছে মনে হচ্ছে যে মিডল ইস্ট মানে একটা মরুভূমি, একটা কি ওখানে কিছু নাই, মানুষজন গরমে তাপমাত্রায় হুলস্থুল একটা অবস্থা। ভাবলাম যে এখানে গ্রাফিক ডিজাইনার ফিল্ডে ভালো অপরচুনিটি আছে এবং ভালো স্যালারিও আছে। কত অ্যামাউন্টটা কিরকম? অ্যারাউন্ড লাইক আপনি তো গ্রাফিক ডিজাইনিং এ এখানে ক্যারিয়ার করা মোটেও সহজ নয়, যদিও এখানে গ্রাফিক ডিজাইনারদের প্রচুর চাহিদা রয়েছে। তো সবকিছু জানবো শ্রীকান্ত সাহেব থেকে, যিনি হচ্ছে একাধারে বাংলাদেশেও বেশ কিছু ভালো ভালো কর্পোরেট প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইনার হিসেবে জব করেছেন। এখন এখানে এসেও সেম জব করতেছেন, কিন্তু তার থেকে কয়েক গুণ বেশি ইনকাম করতেছেন প্রতি মাসে। তো তার থেকে জানি আসলে তার সমগ্র জার্নিটি। এই যে গ্রাফিক ডিজাইনিং ফিল্ডটা, এটাতে আপনি কিভাবে আসলেন এবং আপনার জার্নিটা কেমন ছিল? ওয়েল, টু বি ভেরি অনেস্ট, আমি হচ্ছে যে বাংলাদেশে থাকা অবস্থায় হচ্ছে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়ার একটা চেষ্টা করছিলাম, বাট আনফর্চুনেটলি আমার ওইটা হয়ে উঠতেছিল না। দেশে থাকতে থাকতে, দেশে কাজ করতে করতে আমার নিজের একটা কমফোর্ট জোনে চলে গেছিলাম। আমি যদিও একটা ভালো প্রতিষ্ঠানে ছিলাম, চট্টগ্রামে ছিলাম, আমি আসলে চট্টগ্রামের ছেলে। চট্টগ্রামে একটা ভালো কর্পোরেট জব ছিল, সোফার ভালো। সো বাট আমি ওই যে অ্যাগেইন যেটা হচ্ছে আমার কমফোর্ট জোনে ছিলাম, ওই জায়গা থেকে আমি বের হওয়ার ট্রাই করতেছিলাম। 2023 নভেম্বরের দিকে আমি ইউএইতে ল্যান্ড করি। অ্যাকচুয়ালি আবুধাবিতে ছিলাম, আবুধাবি শহরে। তো প্রথম থেকে আপনি গ্রাফিক ডিজাইনিং ফিল্ডে ছিলেন না? হ্যাঁ, আমি আসলে গ্রাফিক ডিজাইন ফিল্ডে এখানে মানে স্টার্টিং থেকেই আমি এখানে গ্রাফিক ডিজাইন ফিল্ডে, যেহেতু আমার একটা ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশে, বিভিন্ন সেক্টরে আমার কাজ করার সুযোগ হয়েছে, এক্সপিরিয়েন্স আছে। আমি ফিল্ড চেঞ্জ করি নাই। আপনি যে ফিল্ডে আছেন, যে ফিল্ডে এক্সপিরিয়েন্স, এই ফিল্ডে জব পাওয়াটা আপনার জন্য ইজিয়ার রাদার দেন লুকিং ইন এ ডিফারেন্ট প্রফেশন ফিল্ড। ঠিক আছে। আচ্ছা, দুবাইতে আমি এবং আমার ভিউয়ার্স সবাই জানতে চাই আসলে দুবাইতে গ্রাফিক ডিজাইনিং এর ফিল্ডটা আসলে কিরকম, এখানে চাহিদা কিরকম, বা চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জব আছে কিনা, বা কম্পিটিশনটা কিরকম? ওয়েল, টু বি ভেরি অনেস্ট, মানে আমি তো অলমোস্ট, আমি আসলে বেশি দিন আসিনি, আসছি বেশি দিন হয় নাই। ইটস অ্যারাউন্ড লাইক 1.5 years। সো এই 1.5 years এর এক্সপিরিয়েন্স আমি যেটা দেখতেছি যে সোফার এখানে প্রচুর চাহিদা আছে। হ্যাঁ, এখানে প্রচুর অপরচুনিটি আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে প্রচুর কম্পিটিশন আছে। মানে এটা হচ্ছে যে এখানে আসলে বোঝা যায় মানে কি পরিমাণ যে কম্পিটিশন আছে, সেটা এখানে আসলে বোঝা যায়। তার মধ্যে আমরা বাঙালি। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখানে গ্রাফিক ডিজাইনিং এর প্রচুর অপরচুনিটি আছে, কিন্তু ইন দ্য মিন টাইম অনেক বেশি চ্যালেঞ্জেসও আছে, অনেক বেশি কম্পিটিশনও আছে। তো দুবাইতে আসলে মানে একজন বাংলাদেশি হিসেবে মানে কাজ খুঁজতে কি কি চ্যালেঞ্জেস আপনার কাছে মনে হয়? আমি যখন প্রথমে এসে আমি আবুধাবিতে যে প্রথম ইনিশিয়ালি মানে আমি লাকিলি আসলে আমি 5 দিনের মাথায় জবটা ক্র্যাক করছি, এবং আমি বেশ কিছু আপনার আমার সাথে যে যারা ক্যান্ডিডেট ছিল, ইন্ডিয়ান ছিল, আমি ওদেরকে টপকায় আমি ওই জবটা নেই। বাট দ্য থিং ইজ, ওই জবটা আসলে অতটা ওয়ার্থি ছিল না, এবং ওরা কোম্পানিটা অত ছিল না, ওটা ফ্রড কোম্পানি কাইন্ড অফ, কারণ তারা হচ্ছে কোনো অফার লেটার প্রোভাইড। তো আপনি বলতে চাচ্ছেন যে দুবাইতে বাংলাদেশি হিসেবে জব খোঁজার ক্ষেত্রে অনেকটা ডিফিকাল্ট, এরকম না? স্কিল থাকলে সম্ভব। আমরা যদি না যাই কিংবা কেমনি সকাল হবে ওইরকম একটা ব্যাপার আছে। তো আমরা যদি আসি, এখানে হচ্ছে ম্যাক্সিমাম লোকজন, বাংলাদেশি লোকজন আসছে হচ্ছে ক্লিনার ভিসা বা এই ধরনের লোয়ার লেভেলের জবগুলো করে। আমি কাউকে ছোট করছি না, মানে ছোট করে বলছি না, বাট দ্য থিং ইজ এখানকার মানুষজনের পারসেপশন হয়ে গেছে বাঙালি মানে হচ্ছে যে ওই লোয়ার লেভেলের কাজগুলোই করতে, মানে ওদের কাছে ওই ধরনের স্কিলও নাই, ওরা এই ধরনের কাজই করে, ওদেরকে এইসব কাজে রিক্রুট করা হয়। আমি এটা ফেস করছি প্রচুর। যাই হোক, তো এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে দুবাইতে আসলে স্যালারি রেঞ্জটা কিরকম, কারণ সবাই টাকা পয়সার ব্যাপারটাই বেশি জানতে চায়।
রাইট, এটা এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। ওয়েল, আমি আমার এই ১.৫ বছরের রিসার্চ বা আমার যে কাজকর্ম সবকিছু মিলে আমি যেটা বুঝলাম যে এখানে গ্রাফিক ডিজাইনের ফিল্ডে ভালো অপরচুনিটি আছে এবং ভালো স্যালারিও আছে। কত অ্যামাউন্টটা কিরকম? অ্যারাউন্ড লাইক আপনি ধরতে পারেন যে 3,000 থেকে 8,000 দেরাম আশেপাশে। তো যদি 8,000 ধরি তাহলে 3/8 = 24, অর্থাৎ 2.5 লাখ টাকার প্রায়। তার মানে ধরতে পারেন 1 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকা স্যালারি এখানে আছে, অনেক কমও আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি দেরার দিকে যাই ওখানে অনেক কমও আছে, অনেকে হয়তো বা এটা দ্বিমত পোষণ করবে। রাইট, ঠিক এটা আছে, মানে এটা হচ্ছে যে জায়গার জায়গার উপরে উপরে করে জায়গার ভেরি করে, ইভেন আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে। ডিপেন্ড করে। তো স্ট্যান্ডার্ড যেটা কর্পোরেট লেভেলে সেটা বলতেছি আমরা, মোটামুটি 1 লাখ থেকে 2.5 লাখ টাকা আপনি ইজিলি বলবো না, কিন্তু আপনার স্কিল থাকলে আপনি পেয়ে যাবেন যদি আপনার পোর্টফোলিও ভালো হয়, তাই না? রাইট রাইট। ওকে, তো সেই ক্ষেত্রে ভাই আপনার স্যালারিটা কত, এটা যদি একটু বলতেন। আসলে আমার স্যালারি কি বলবো, আমি একটা একটা রেঞ্জ দিই জাস্ট টু গেট অ্যান আইডিয়া, লাইক হচ্ছে 4 to 6 এর মধ্যেই আশেপাশেই আছে। তো বুঝতে পারছেন কেন বলছি যে 2 লাখ টাকা, মানে প্রায় 2 লাখ টাকা এই লোক ইনকাম করে গ্রাফিক ডিজাইনিং করে। তো বাংলাদেশে আসলে এই টাকাটা হাইক করাটা খুবই টাফ, মানে খুবই টাফ, তাই না? তো সেই ক্ষেত্রে দুবাইয়ের ক্ষেত্রে এটা অনেকটা ফ্রেশার হিসেবেও ধরতে পারেন, আপনি হয়তো পেতে পারেন যদি আপনার স্কিল থাকে এবং আপনার লাক এটাও হ্যাঁ থাকতে হ্যাঁ, হবে, তাই না? অবশ্যই লাখটাও ম্যাটার করে। মানে প্রপার জায়গায় পড়াটাও কিন্তু একটা বিষয়। আপনি অনেক ভালো কিন্তু প্রপার জায়গায় পড়েন নাই, এই যে যেটা বললাম সেটাও কিন্তু সমস্যা। আমি যেটা বললাম যে শুরুতে এসে আমি একটা ফ্রড কোম্পানিতে পড়ে গেলাম। এক্স্যাক্টলি, এটাই বলতেছি। যেহেতু আমরা স্কিলের কথা বলতেছি, তো আপনার মতে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার যে দুবাইতে কেরিয়ার করতে চায়, ঠিক আছে, তার কি কি স্কিল থাকা প্রয়োজন? এখন তো এটা এটা কাইন্ড অফ ফিউচারিস্টিক একটা সিটি। দুবাই সিটিটা হচ্ছে একটা ফিউচারিস্টিক একটা সিটি। কিছুদিন আগেও আমাদের ডিএসওতে আমাদের যেখানে ওখানে হচ্ছে আপনার ডেলিভারি আপনার ড্রোন দিয়ে হচ্ছে, এখানে আপনার এয়ার ট্যাক্সি চালু হচ্ছে। সো এই লেভেলের ফিউচারিস্টিক একটা সিটি। সো এই জন্য এখানকার যে স্কিলগুলো খুব ফিউচারিস্টিক। তো আপনি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসাবে যদি আমরা আউটডেটেড এক্সপিরিয়েন্সগুলো থাকে, ধরেন কেউ একটা প্রিন্টিং প্রেস থেকে আসলো বা ইয়ের থেকে আসলো, তাদের কিন্তু একটু নিজেকে আর একটু ঝালাই করে ধরেন সোশ্যাল মিডিয়ার ব্যাপারগুলো জানতে হবে, তারপর হচ্ছে যে ভিডিও এডিটিং এর ব্যাপারগুলো টুকটাক জানতে হবে। মানে মানে আপনি বলতে চাচ্ছেন দুবাইতে গ্রাফিক ডিজাইনিং এর জব মানে শুধুমাত্র গ্রাফিক ডিজাইনিং না, আপনার হয়তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টও করতে হইতে পারে, তারপরে পাশাপাশি আপনার একটু ভিডিও এডিটিং এর একটু নলেজ থাকতে হবে, ভিডিও শুটিং মানে এর কিছু ওই বাংলাদেশের মতোই মনে করে আইটির লোক মানে সে সব পারবে। তো ওরকম আর কি মোটামুটি একটা ভালো আইডিয়া থাকতে হবে আশেপাশের জগৎ সম্পর্কে, মানে অনলাইন জগৎ সম্পর্কে, তাইলে আপনার জন্য খুব ইজি। তো আর কি যারা এককেন্দ্রিক যাদের স্কিল শুধুমাত্র গ্রাফিক ডিজাইনিং করতে পারেন, তারা আসলে আশেপাশের জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবে, তাই না? পাশাপাশি যে কোনো একটা সফটওয়্যার স্টিক না থাকাটাই বেটার। একদম, এটা একদম ঠিক বলছেন। যেমন আমরা হচ্ছে ক্যানভাকে খুব তুচ্ছ করে দেখি। হ্যাঁ, আমি একদম আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স বলে আমি এখানকার একটা বহুত বড় একটা আসলে এটা ব্যাপারটা কি, আমরা যারা গ্রাফিক ডিজাইনিং করি তাদের কাছে মানে প্রফেশনাল সফটওয়্যার বলতে অ্যাডোবের প্রোডাক্টগুলো বুঝি। তো আমি যেটা হচ্ছে যে যেটা বলতে চাচ্ছিলাম যে এখানকার একটা অনেক বড় একটা গ্রুপের সাথে আমরা যখন একটা টাই আপ কাজ করতেছিলাম, তখন দেখলাম ওখানকার ডিজাইনার মানে সিনিয়র ডিজাইনার একটা ডিরেক্টর লেভেলের ডিজাইন ডিপার্টমেন্টের, ও আমার একটা ফাইল পাঠাইলো যেটা হচ্ছে ক্যানভা দিয়ে করা। দেন আই ওয়াজ থিঙ্কিং লাইক, ওরা প্রফেশনাল, এত এত বড় মানের একটা কোম্পানি, ওরা ক্যানভা ইউজ করতেছে, হাউ কাম? তার মানে বিষয়টা হচ্ছে আপনার কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট, কি টুলস ইউজ করতেছেন, আর কোনো টুলসকে আসলে ছোট করে দেখার কিছু নাই। তো ওইগুলা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসলে ভালো, মানে একটা যে কোনো সফটওয়্যার পারাচ্ছে, মানে একটু ডাইভার্সিফাই স্কিল থাকা উচিত। আর পাশাপাশি আপনার জব অনুযায়ী নিজেকে প্রতিনিয়ত আপডেট করারও একটা মন মানসিকতা নিয়ে আসতে হবে, কারণ এখানের ব্যাপারগুলা জব পাওয়াটা যত ইজি, আমি যত সময় যেই ভিডিওগুলোতে বলি, জব হারানো কিন্তু খুব স্বাভাবিক এখানে, মানে হুটহাট জব চলে যায় ঠিক আছে, জব সিকিউরিটি খুব কম। যাই হোক, তো দুবাই আপনি প্রায় এখন অলমোস্ট বলা যায় কাছাকাছি 1 বছর হয়ে যাচ্ছে, মানে এই কোম্পানিতে আপনার, এর আগে যে কোম্পানিতে করতেন ওইটা ঠিক আছে, তো ওইটা বাদ দিয়ে দিলাম, এখন যে কোম্পানিতে আছেন প্রায় 1 বছর হয়ে গেল। তো এই 1 বছর কাজ করার পর আপনি কি বুঝলেন, মানে বাংলাদেশের কোম্পানিগুলা বা বাংলাদেশের গ্রাফিক ডিজাইনিং আর দুবাইয়ের মধ্যে আসলে পার্থক্যটা কি, তফাৎটা কি? ওয়েল, তফাৎ বলতে হচ্ছে যে ওই যে যেটা হচ্ছে যে এখানে যে এরকম একটা ট্রান্সফরমেশন কাজ করে, যে আইটি যে রেগুলেশনারি বা আপনার যুগের যে ট্রান্সফরমেশন, যেটা এখানে খুব তাড়াতাড়ি কাজ করে, সেটা কিন্তু আমাদের দেশে কাজ করে না। যেমন ধরেন আপনি মানে ট্রেন্ডগুলো ফলো করা, ট্রেন্ডগুলা, মানে স্পেশালি ট্রেন্ডগুলা বলেন
বা ওরা জিনিসগুলোকে খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারে, যেটা হচ্ছে আমরা বাঙালি হিসেবে আমাদের দেশের কোম্পানিগুলো কিন্তু অনেক পিছাই। ঠিক তার আছে, মানে আমাদেরকে তাড়াতাড়ি অ্যাডপ্ট করার মন মানসিকতা রাখতে হবে। মানসিকতা রাখতে হবে, যেহেতু আমি অ্যাজ এ জব সিকার আমাকে ওই ধরনের অ্যাডাপ্টেবিলিটি নিজের মধ্যে গ্রো করতে হবে আর কি, এরকম একটা ব্যাপার। ওকে ফাইন। তো ওভারঅল মানে আপনি যে বাংলাদেশ থেকে যে দুবাইতে আসলেন, তো আপনার সিদ্ধান্তটা, আপনি এখন প্রায় 2 বছর হয়ে যাচ্ছে দুবাইতে আসার, তো এটাকে আপনি কিভাবে দেখছেন? মানে আপনার এখন যদি আপনাকে বলি যে ইভালুয়েট করতে, যে আপনার ওই সিদ্ধান্তটা কেমন ছিল, তো আপনি কিভাবে জিনিসটাকে কি বলে অ্যাড্রেস করবেন? একদম মানে ভেরি টু দি পয়েন্ট, একদম আমি এক কথায় যদি বলি সেটা হচ্ছে যে মাই ডিসিশন ওয়াজ রিয়েলি গুড ফর মি, ফর মাই লাইফ, ফর মাই সেলফ, বিকজ আমি আমার কমফোর্ট জোন থেকে, জায়গাটা আমার যে কমফোর্ট জোন ছিল ওই জায়গা থেকে আমি বেরোতে পারছি এবং আমি এক্সপ্লোর করতে পারতেছি, এই জিনিসটা আমার কাছে ভাই মূল কথা বলেন, ইনকামও বাড়ছে। এটা তো ডেফিনেটলি অফকোর্স সেটাই। এখানকার আপনার আপনার জীবনযাত্রার মানও অনেক ভালো, খাবার দাবারও solid। হ্যাঁ সবকিছু সো ফার টু গুড ইটস রিয়েলি। ঠিক আছে, তো এই যে আপনার গ্রাফিক ডিজাইনিং এর যে সাকসেসফুল ক্যারিয়ার, এটার মধ্যে আপনার সবচেয়ে বড় লার্নিং কি মনে হয় আপনার কাছে? ওই অ্যাকচুয়ালি লার্নিং বলতে মানে নিজেকে যতটুকু সম্ভব ওই যে আপডেট করে রাখা, মানে এই যে বিভিন্ন ট্রেন্ড বলেন বা বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তি আসতেছে, এগুলোর সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার একটা মনমানসিকতা থাকা, আর ওই যে কমফোর্ট জোন যে ব্যাপারটা, ওই জায়গা থেকে আমাদেরকে বের হইতে হবে, দেন হচ্ছে আমরা অনেক বেশি এক্সপ্লোর করতে পারবো, অ্যান্ড উই বিলিভ উই ক্যান। তো আপনি 2 বছর আগে বাংলাদেশে ছিলেন, এখন যদি আমি বলি যে 2 বছর আগের শ্রীকান্তকে যদি আপনি কোনো উপদেশ দিতে চান, সেক্ষেত্রে আপনি কি বলতেন? মানে দুবাই সম্পর্কে আপনার অভিজ্ঞতার আলোকে যদি বলতেন, তাহলে অনেক নতুনরা আছে যারা জিনিসটা থেকে কিছু হয়তো শিখতে পারবে, কিছু জানতে পারবে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে যে মিডল ইস্টের পক্ষে ছিলাম না আসলে, মানে শুরুতেই সত্যি বলতে, কারণ আমার কাছে মনে হতো যে মিডল ইস্ট মানে একটা মরুভূমি, একটা কি ওখানে কিছু নাই, মানুষজন গরমে তাপমাত্রায় হুলস্থুল একটা অবস্থা, মানে ওইরকম একটা মাথার মধ্যে একটা চিন্তা চেতনা ছিল। তো আসলে এরকম না, আসলেই এরকম না, মানে এটা আসলেই যে এরকম না, সেটা এখানে আসার পরে আমি টের পাইলাম যে হ্যাঁ, এখানে যেমন আপনি যদি ওদের অফিসিয়াল ওয়েবসাইটেও যান, এখানকার অফিসিয়াল ওয়েবসাইটেও যান, এখানে সারা বিশ্বের মধ্যে জাতিসংঘ স্বীকৃত 195টা দেশ আছে, যেখানে এই দেশে মানুষ বসবাস করে 200-রও অধিক দেশের মানুষ। তাহলে বুঝতেছেন আপনি, আমি ছিলাম একটা বাংলাদেশের চট্টগ্রামের একটা ছোট্ট কোণায়, আমি ওখান থেকে চিন্তা করতেছি এটা একটা ডেজার্ট, ইটস লাইক এ ডেজার্ট, নো ওয়ান ক্যান। মানে আমরা অপরচুনিটিটা যেভাবে দেখতেছি, কারণ ওই যে আমাদের দেশের মেজরিটি মানুষ যে ওই ক্লিনার, বা আমি খারাপ করে বলতেছি না, কিন্তু ওই যে আপনার হোয়াইট কলার জব থেকে যে বঞ্চিত, তারা যে ব্লু কলার জব করতেছে, তো আমরা ওই মেন্টালিটি থেকে বলি যে আসলে হয়তো মিডল ইস্টে অতটাই নাই, ঠিক আছে। তারপরে এটা কিন্তু যদি আপনার কাছে যদি সত্যি কোনো অপশন না থাকে, বা যদি আপনার ইউরোপের কোনো অপশন থাকে, যদি আরো ওয়েস্টার্ন কান্ট্রির অপশন থাকে, ডেফিনেটলি গ্র্যাব ইট, বিকজ এন্ড অফ দ্য ডে আপনি এখানে যত বছরই থাকেন, পিআর আপনি পাবেন না, এটা হচ্ছে আপনাকে যেতে হবে, কারণ এই দেশকে আপনি কখনোই মানে নিজের বলতে পারবেন না। কিন্তু ওই কান্ট্রিগুলোতে গেলে আসলে পিআর এর অপরচুনিটিটা হয়, পাশাপাশি আপনার ওইখানে একটা মানে নিজের লাইফকে আর একটু মানে ওইখানে পরিবার নিয়ে যাওয়া, মানে নতুন করে একটা শুরু করার একটা ব্যাপার থাকে, এটা এখানে নাই, ঠিক আছে। তো ওই জিনিসটা তো আছেই। তো আপনার কাছে যদি তারপরে ওই অপশনগুলো না থাকে ওয়েস্টার্ন কান্ট্রি বা আপনার ইউরোপের, তাহলে ডেফিনেটলি আপনি দুবাই বা এই ধরনের যে গ্রোয়িং কান্ট্রিগুলো আছে সেখানে আপনি আসতে পারেন। এখানে তো প্রচুর ইউরোপিয়ান এসে কাজ করে। ইভেন আমার অফিসও আছে, আমার অফিসও আপনার ডেনমার্কের, স্লোভাকিয়ার, তারপর লন্ডনের, মানে ইউকে, আমার অফিসও বিভিন্ন দেশের মানুষজন কাজ করে এবং আমি ওদের সাথে ইন্টারেকশন হয় ডেইলি। এটা একটা ইন্টারন্যাশনাল একটা কালচার, এটাতে অ্যাডপ্ট করতে পারাটাও একটা ব্যাপার, একটা ক্রেডিটের ব্যাপার আছে। তো এই হচ্ছে বিষয়। কিন্তু সব শেষে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কথা শুনে ইন্সপায়ার হয়ে আসলে আসার দরকার নাই। আপনি নিজে রিসার্চ করেন, আর একটু জানেন, বোঝেন, আপনার সিদ্ধান্ত আপনি নেন। মানে ওই যে নিজের দোষে যদি পাগল হয় সমস্যা নেই, ইটস লাইক দ্যাট। তো নিজের রিসার্চটা আসলে রাখাটা জরুরি। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে গ্রাফিক ডিজাইনিং ক্যারিয়ার সম্পর্কে, দুবাইতে আসলে কি কি জিনিস, সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন, জানতে পারেন, নতুন কিছু, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য জানাতে পারেন কমেন্ট সেকশনে, যে আপনি কি ভাবতেছেন, আমাদের সাথে দ্বিমত প্রকাশ করতে পারেন, তাই না? আমরা জাস্ট আমাদের জার্নিটা শেয়ার করতেছি। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো ক্যারিয়ার নিয়ে, নতুন কোনো সাকসেসফুল
কি বলে এটাকে কর্মজীবীদের সাথে আমরা কথাবার্তা বলবো, আপনাদেরকে আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো নতুন ভিডিও।